Assalamu alaikum. Hello students, how are you? Today we will start our preposition practice. We will go through some board questions, preferably from 2019. So without further ado, let's get started. Familiar, you're familiar. So if you don't know by now, then you should probably get familiar. আমরা প্রিপোজিশনের তিনটা বোর্ড কোয়েশ্চেন দেখব আজকে। প্রথমে ঢাকা বোর্ড 2019। চলো শুরু করা যাক। মিস্টার রেজা ওয়ার্কস ড্যাশ এ ক্লার্ক। মিস্টার রেজা একজন ক্লার্ক হিসেবে কাজ করেন। এই ক্লার্ক হিসেবে অর্থে আমরা ব্যবহার করি অ্যাজ। ঠিক আছে? মিস্টার রেজা ওয়ার্ক অ্যাজ এ ক্লার্ক ইন এ লোকাল স্কুল। একটি স্থানীয় বিদ্যালয়ে তিনি ক্লার্ক হিসেবে কাজ করেন। হি ইজ পোর বাট অনেস্ট। তিনি দরিদ্র কিন্তু সৎ। হিজ অনেস্টি ইজ নোন ড্যাশ এভরিওয়ান। তার সততা সকলের কাছে পরিচিত বা তিনি সৎ হিসেবে পরিচিত। নোন এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বসে টু। নোন টু এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে? হিজ অনেস্টি ইজ নোন টু এভরিওয়ান ইন হিজ লোকালিটি। তার এলাকাতে সবার কাছে তিনি সৎ ব্যক্তি হিসেবে পরিচিত। হি অফেন সাফার্স ড্যাশ হাঙ্গার। তিনি প্রায় সময়ে বিভিন্ন রোগে ভোগেন। তো সাফার ফ্রম হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে সাফার ফ্রম। হি অফেন সাফার্স ফ্রম হাঙ্গার। হি ইজ ডিপ্রাইভড ড্যাশ কমফর্ট অ্যান্ড মেনি আদার থিংস। ডিপ্রাইভ অফ হয়, ডিপ্রাইভ অফ অর্থ বঞ্চিত হওয়া। হি ইজ ডিপ্রাইভড অফ, তিনি বঞ্চিত। ওকে? কিসের থেকে বঞ্চিত? অফ কমফর্ট, আরামায়েশ থেকে বঞ্চিত। অ্যান্ড মেনি আদার থিংস, আর অনেক কিছু থেকে তিনি বঞ্চিত। যেহেতু তিনি সৎ, তিনি অসৎ পথে উপার্জন করতে পারেন না, এই জন্য তিনি অনেক যাবতীয় সুখ থেকে তিনি বঞ্চিত। নেভারদ্যালেস, যাই হোক, হি ডাজ নট লং ড্যাশ ওয়েলথ। এটা একটা ফ্রেজাল ভার্ব বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। লং ফর, লং ফর অর্থ হচ্ছে কোনো কিছুর চাহিদা থাকা, আকাঙ্ক্ষা করা, ইচ্ছা পোষণ করা, চাওয়া। ঠিক আছে? হি ডাজ নট লং ফর ওয়েলথ, তিনি সম্পদ চান না। হি নেভার হ্যাঙ্কার্স ড্যাশ নেম অ্যান্ড ফেম। হ্যাঙ্কারের সাথে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমরা পাই আফটার। ঠিক আছে? তো হ্যাঙ্কার আফটার অর্থ কি? লোভ করা, লালায়িত হওয়া, কোনো কিছুর পেছনে ছোটা। ঠিক আছে? হি নেভার হ্যাঙ্কার্স আফটার নেম অ্যান্ড ফেম। তিনি কখনো নাম যশের পেছনে ছোটেন না। হি লিডস হিজ লাইফ, তিনি তার জীবন যাপন করেন। ড্যাশ অনেস্ট মিনস। হি লিডস হিজ লাইফ, এখানে একটু ব্যাপারটা খেয়াল করো। আমাদের কাছে একটা ফ্রেজ আছে, ফ্রেজটা হচ্ছে বাই মিনস অফ। বাই মিনস অফ মানে হচ্ছে কোনো কিছুর দ্বারা বা কোনো কিছুর উপায়ে অথবা দ্বারা অথবা কোনো কিছুর বলে। ঠিক আছে? বাই মিনস অফ মানে কোনো কিছুর দ্বারা বা কোনো কিছুর উপায় বা কোনো কিছু বলে। যেমন আমি একটা বাক্য যদি বলি, বলতে পারি হি অ্যাচিভড সাকসেস বাই মিনস অফ হার্ড ওয়ার্ক। তিনি সফলতা অর্জন করেছেন বাই মিনস অফ হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের দ্বারা। কঠোর পরিশ্রমের দ্বারা তিনি সফলতা অর্জন করেছেন। বাই মিনস অফ এর কাছাকাছি এটা হচ্ছে এখানে বাই ড্যাশ মিনস। বাই ড্যাশ মিনস বলতে কি উপায়ে তিনি অর্জন করেছেন। এবং এখানে বলেছে বাই অনেস্ট মিনস, তাহলে এখানে আমাদের এখানে ওয়ার্ডটা কি হবে? বাই হবে। ঠিক আছে? প্রিপোজিশন হবে বাই। হি লিডস হিজ লাইফ বাই অনেস্ট মিনস, তিনি সৎ উপায়ে তার জীবন যাপন করেন। হি ইজ ড্যাশ স্যাটিসফাইড হোয়াট হি হ্যাজ। হি ইজ স্যাটিসফাইড ড্যাশ হোয়াট হি হ্যাজ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাকচুয়ালি এটা অ্যাপ্রোপ্রিয়েট না, এটা জাস্ট অর্থ অনুযায়ী বসছে উইথ। হি ইজ স্যাটিসফাইড উইথ, তিনি সন্তুষ্ট, তার যা কিছু আছে তা নিয়ে তিনি সন্তুষ্ট। বাট সামটাইমস, মাঝে মাঝে, হি রানস ইনটু ডেট। রান ইনটু সামথিং মানে হচ্ছে কোনো কিছুতে পতিত হওয়া, কোনো একটা অভিজ্ঞতার মধ্যে পড়া বা কোনো একটা সমস্যার মধ্যে পড়া। যেমন আমি বললাম রান ইনটু ডিফিকাল্টিজ। রান ইনটু ডিফিকাল্টি মানে হচ্ছে সমস্যায় পড়ে যাওয়া, সমস্যায় পতিত হওয়া।
কোনো একটা বিপদে পড়ে যাওয়া, রান ইনটু ডেঞ্জার। এখানে রান ইনটু ডেট, ডেট মানে হচ্ছে ঋণ। যেহেতু তিনি সৎ, তিনি কোনো অবৈধ উপার্জন করতে পারেন না, তার বৈধ উপার্জন সবসময় তার জন্য যথেষ্ট হয় না, তখন তিনি ঋণ করতে হয়। ঋণ করার কারণে এখানে বলা হচ্ছে কি, হি সামটাইমস রানস ইনটু ডেট অ্যান্ড পভার্টি, তিনি দারিদ্রতাতে পতিত হন বা ঋণগ্রস্ত হন। অ্যান্ড পভার্টি ইজ রেসপন্সিবল, এবং দারিদ্রতা এর জন্য দায়ী। পভার্টি ইজ রেসপন্সিবল ড্যাশ ইজ দিস ডেট, এই ঋণের জন্যে দায়ী। জন্য অর্থে আমরা এখানে ব্যবহার করব ফর, ইজ রেসপন্সিবল ফর দিস ডেট। হাউএভার, যাই হোক, হি ডাজ নট লাইক টু ডিপেন্ড ড্যাশ আদার্স, কিন্তু যাই হোক তিনি অন্যদের উপর নির্ভর করতে চান না, ডিপেন্ড অন আদার্স। ঠিক আছে? আচ্ছা, আমরা তোমাদের জন্য একটা সাজেশন দেখো, এই যে প্যাসেজটা আমরা করলাম, এই প্যাসেজে আমরা অনেকগুলো প্রিপোজিশন আমাদেরকে ব্যবহার করতে হয়েছে, এবং কিছু কিছু প্রিপোজিশন ওরা দিয়েছে, যেগুলো ওরা দিয়েছে তোমরা সেগুলোর দিকে নজর রাখবে। যেমন দেখো, এই রান ইনটু ডিফিকাল্টিজ, কখনো কখনো হয়তো এই একই প্যাসেজটা দিবে, কিন্তু এই ইনটু জায়গাতে একটা গ্যাপ দিয়ে দিল। তুমি যদি এটা পড়ার সময় খুব, যে কোনো আইটেম পড়ার সময় একটু মনোযোগ দিয়ে পড়ো। সাপোজ তুমি একটা রাইট ফর্মস অফ ভার্ব আইটেম করতেছো, তুমি হয়তো রাইট ফর্মস অফ ভার্ব হিসেবে পড়ছো, কিন্তু দেখা গেল কি পরীক্ষাতে ওই একই প্যাসেজটা দিয়েছে প্রিপোজিশন হিসেবে। তুমি যদি রাইট ফর্মস অফ ভার্ব হিসেবে এটা একটু পড়ার সময় মনোযোগ দিয়ে পড়ো, তাহলে হবে কি, তুমি পরীক্ষাতে ওই আইটেমটা যদি আর্টিকেল হিসেবে দেয় বা প্রিপোজিশন হিসেবে দেয়, তুমি খুব ভালো করে আনসার করতে পারবে। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী আইটেমে যাব। আমরা কুমিল্লা বোর্ড 2019, এ প্রিপোজিশন, অ্যাবাউট এ প্রিপোজিশন। ব্যাপারটা কি ধরে রাখছে, প্রিপোজিশন বিষয়ে প্রিপোজিশনের একটা আইটেম দিয়েছে। কি বলা হচ্ছে, প্রিপোজিশন কানেক্টস অল টাইপস ড্যাশ ওয়ার্ডস, প্রিপোজিশন যুক্ত করে সব ধরনের শব্দকে, অল টাইপস অফ ওয়ার্ডস, সব ধরন এর বিভক্তির জন্য আমরা বাংলাতে এর বিভক্তির জন্য ইংরেজিতে আমরা অফ ব্যবহার করি। ওকে, প্রিপোজিশন কানেক্টস অল টাইপস অফ ওয়ার্ডস and supports them to make better sense, এবং ওই ওয়ার্ডগুলোকে সাপোর্ট দিচ্ছে কেন, to make better sense to the readers, রিডারদের জন্য, পাঠকদের জন্য, বা পাঠকদের নিকটে, নিকটে অর্থে আমরা টু ব্যবহার করছি, পাঠকদের নিকটে আরো ভালো সেন্স তৈরি করার জন্য, অর্থ তৈরি করার জন্য প্রিপোজিশন শব্দগুলোকে সমর্থন করে বা সাপোর্ট দেয়, সাহায্য করে। they help us to understand, তারা আমাদেরকে সাহায্য করে বুঝতে, কি বুঝতে, the relationship dash objects, বিভিন্ন অবজেক্টের মধ্যে রিলেশনশিপ বুঝতে। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, মধ্যের জন্য আমাদের একটা প্রিপোজিশন দরকার, মধ্যের জন্য আমরা দুটো প্রিপোজিশন ব্যবহার করি। মধ্যে শব্দটা ব্যবহারের জন্য আমরা ইংরেজিতে দুটো প্রিপোজিশন ব্যবহার করি। কি কি আমি দেখাচ্ছি। মধ্যে অর্থে আমরা দুটো প্রিপোজিশন পাই, একটা হচ্ছে বিটুইন, আর একটা হচ্ছে অ্যামাং। কখন কোনটা করব, দুয়ের মধ্যে বোঝানোর জন্য আমরা বিটুইন ব্যবহার করি, দুয়ের অধিকের মধ্যে বোঝানোর জন্য আমরা অ্যামাং ব্যবহার করি। যেমন আমি বললাম, হি ইজ বেটার, taller between the two brothers, দুই ভাইয়ের মধ্যে সে লম্বা। আবার আমি বলতে পারি, he is taller among his classmates, ক্লাসমেটদের মধ্যে সে সবচেয়ে লম্বা। আচ্ছা, তাহলে অ্যামাং এবং বিটুইনের মধ্যে পার্থক্যটা কি? অ্যামাং হচ্ছে দুয়ের, অনেকের মধ্যে বোঝাবে, বিটুইন দুয়ের মধ্যে বোঝাবে। প্রিপোজিশন অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দুয়ের মধ্যে সম্পর্কটা ক্লিয়ার করে, দুয়ের মধ্যে, দুয়ের অধিক হতে পারে, কিন্তু এখানে বিটুইন অধিকাংশ ক্ষেত্রে যেহেতু দুয়ের মধ্যে সম্পর্ক বোঝায়, আমরা বিটুইন ব্যবহার করাটাই ভালো। এখানে অ্যামাং দেওয়াটাও এখানে ভুল হবে না, আমি বিটুইনটা প্রেফার করি। They help us understand the relationship between two objects. Dash example, তো একদম ইজি বোঝা যাচ্ছে। ফর এক্সাম্পল, যেহেতু বাক্যের শুরুতে আছে গ্যাপটা, আমরা ক্যাপিটাল দিয়ে করব। ফর এক্সাম্পল, the book and the table are dash the kitchen, ওরা একটা এক্সাম্পল দিয়েছে প্রিপোজিশনে ব্যবহার করার জন্য, বাক্য দিয়েছে। কি বলেছে? the book and the table, বই এবং টেবিলটি, are dash the kitchen, কিচেনে আছে, in the kitchen, বই এবং টেবিল দুইটা কোথায় আছে? কিচেনে আছে। these ensures you a basic understanding,
এই বাক্যটা আমাদেরকে একটা খুব মৌলিক একটা আন্ডারস্ট্যান্ডিং বা একটা বুঝ দিচ্ছে, আমাদেরকে বোঝাচ্ছে একটা খুব বেসিক্যালি বুঝতেছি ঘটনাটা কি। আমাদের একটা কিচেনের মধ্যে একটা টেবিল আছে, একটা বই আছে। If we add another preposition, it makes it even clearer. যদি আমরা আরো একটা প্রিপোজিশন যুক্ত করি তাহলে এই প্যাসেজটা আরো বেশি ক্লিয়ার হবে। কেন? আমরা যদি বুঝতে পারছি বই এবং টেবিল দুইটাই কিচেনের মধ্যে আছে, কিন্তু বইটা এবং টেবিলটার মধ্যে যে কি রিলেশন সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি, তাই না? তো দেখো পরবর্তী বাক্যটা দেখো, This book is dash top of the table dash the kitchen. এখন আমরা যদি বলি this book is on top of the kitchen, on top of the table in the kitchen, এবার খেয়াল করো আমরা কিন্তু একটা কমপ্লিট পিকচার আমাদের মনে তৈরি হচ্ছে। বইটা কোথায় আছে? টেবিলের উপরে আছে। টেবিলটা কোথায় আছে? কিচেনে আছে। তাহলে পুরো দৃশ্যটা কিন্তু আমাদের কাছে এখন পরিষ্কার। তাহলে জাস্ট একটা প্রিপোজিশন বাড়তি যোগ করার মাধ্যমে আমরা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। We have a clear picture in our mind. আমাদের মনে এখন একটা পরিষ্কার পিকচার তৈরি হয়েছে। ইন কোন বিষয়ে? Dash the relationship, relation, about হতে পারে, of হতে পারে। About the relation or of the relation, about আমি প্রেফার করব এক্ষেত্রে, of those two objects, ওই দুইটা অবজেক্টের মধ্যে বই এবং কিচেন টেবিলের মধ্যে যে রিলেশনটা এটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। And their relationship with each other, এবং একের সাথে অপরের যে সম্পর্ক, রিলেশনশিপ উইথ ইচ আদার, এই সম্পর্কটা আমরা এখন পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা আমরা আরো একটা আইটেম করব আজকে। আইটেম নাম্বার 3, রাজশাহী বোর্ড 2019 সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাটাকে নিয়ে করা হয়েছে। দেখো, when the sun was setting dash the treetops, যখন সূর্য অস্ত যাচ্ছিল, behind the treetops, behind treetop মানে কি? মানে গাছের শীর্ষ চূড়া দেখা যাচ্ছে। সক্রেটিস যেই রুমে ছিল সেই রুম থেকে সূর্যের দিকে যখন তাকাতে চেষ্টা করতেছে, সামনে একটা গাছ দেখতে পাচ্ছে, গাছের পেছনে সূর্য অস্ত যাচ্ছে। ঠিক আছে, এর জন্য বলা হচ্ছে কি when the sun was setting behind the treetops the jailer came, জেইলার আসলেন, মানে যে ওই কারাগারের যে কর্মকর্তা তিনি আসলেন, dash the room, in the room বলতে পারে, into the room বলতে পারে, came into the room অথবা came in the room of Socrates, সক্রেটিসের রুমে আসছে, to bid him prepare for death, prepare for death, তাকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে বলছে এবং সে বিদায় জানাচ্ছে। বিড মানে বিদায় জানানো। In those days, ওই সময়ে people were sentenced to death, sentenced to death মানে মৃত্যুদণ্ড দেওয়া। মানুষদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো কিভাবে? by giving a cup of poison, এক কাপ বিষ দেওয়ার মাধ্যমে, by giving a cup of poison in Athens. Athens হচ্ছে গ্রিসের রাজধানী, বর্তমান রাজধানী। সক্রেটিস knew this, সক্রেটিস এই ব্যাপারটা জানতেন, বিষ পানে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। and he nodded, nod মানে হচ্ছে মাথা নোয়ানো, মাথা উপর নিচে নাড়ানোকে আমরা বলি নড করা। and he nodded at the jailer, মানে যখন জেইলার আসছে সে বুঝতে পারছে জেইলার কেন আসছে, এবং জেইলার যখন তাকে বলছে মৃত্যুদণ্ড প্রস্তুতি নেন, তখন সক্রেটিস উপর নিচে মাথা নুইয়ে সম্মতি দিল যে ঠিক আছে আপনি বিষের কাপ নিয়ে আসতে পারেন। bursting dash tears, the jailer went out of the room and returned dash a cup of hemlock. burst ওয়ার্ডটা আমরা খেয়াল করব, burst এর সাথে আমরা দুটো প্রিপোজিশন ব্যবহার দেখি। একটা হচ্ছে burst into tears, এটা হচ্ছে burst out laughing। হাসার ক্ষেত্রে আমরা ব্যবহার করি burst out, আর কান্নার ক্ষেত্রে আমরা ব্যবহার করি burst into, মানে কান্নায় ভেঙে পড়া, হাসিতে ফেটে পড়া। burst into tears কান্নায় ভেঙে পড়া, burst out laughing হাসিতে ফেটে পড়া। ঠিক আছে, এই ক্ষেত্রে tears বলেছে, তাহলে আমরা বুঝতে পারছি এখানে into হবে। ওকে, আচ্ছা তাহলে কি হচ্ছে bursting into tears,
কান্নায় ভেঙে পড়ে দ্য জেইলার, কে কান্না করতেছে? জেইলার। জেইলার কিন্তু সক্রেটিসের পক্ষের লোক বা সক্রেটিসের সাথে একমত ছিল সে, কিন্তু রাজনীতিবিদদের কারণে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। Bursting into tears, the jailer went out of the room and returned, এবং ফিরে আসলেন। Dash a cup of hemlock, with a cup of hemlock. hemlock হচ্ছে বিষের নাম। এক কাপ hemlock নিয়ে তিনি ফিরে আসলেন। Socrates lifted the cup to his lips. Socrates কাপটা তার মুখের কাছে তুললেন, ঠোঁটের কাছে তুলে নিলেন। His pupils, তার পিপিল অর্থ কি? শিষ্য। শিষ্যরা tried to keep back their tears. Keep back tear, কান্না দমিয়ে রাখা। তার শিষ্যরা চেষ্টা করছিল তাদের কান্না দমিয়ে রাখতে। But soon, কিন্তু শীঘ্রই, the room was filled with the sound of weeping. Filled with মানে হচ্ছে ভরপুর হয়ে যাওয়া। শীঘ্রই পুরো রুমটা কান্নার শব্দে, উইপ মানে কান্না, ফুপিয়ে ফুপিয়ে কান্না করা, কান্নার শব্দে ভরপুর হয়ে গেল। With the cup of poison in hand. With the cup of poison in hand, হাতে বিষের কাপটা নিয়ে বা ধরে রেখে। With the cup of poison in hand, Socrates said, Socrates বললেন, what is the strange sound? এই অদ্ভুত শব্দটা কিসের? ওদের কান্নার শব্দের কথাটা বলতে চাচ্ছেন তিনি। এই অদ্ভুত শব্দটা কিসের? I have heard, আমি তো শুনেছি, that a man should die in peace. একজন মানুষকে শান্তিতে মৃত্যুবরণ করতে দেওয়া উচিত। Die in peace, শান্তিতে মৃত্যুবরণ করা। ওকে, সো বি সাইলেন্ট অ্যান্ড হ্যাভ পেশেন্স। সুতরাং তোমরা চুপ করো এবং ধৈর্য রাখো। ওকে, ঠিক আছে, আমরা আজকে 3টা আইটেম করলাম। পরবর্তী দিন আশা করি আরো কয়েকটা আইটেম নিয়ে আসবো তোমাদের কাছে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।